আচ্ছা, আজকে হলো যে আমাদের বিষয় আপনাদের যেই পরীক্ষা হবে বোর্ড ভিত্তিক ওই সব বিষয় নিয়ে আলোচনা করা, ঠিক আছে? আজকে কত তারিখ? 21। আপনারা কোশ্চেনগুলো সম্পর্কে যে বিষয়টা ওইটা আপনাদের আজকে জানার বিষয়। হ্যাঁ স্যার, আমি বসলে কি এটা বেশি নিচে নেমে যাবে? হ্যাঁ, তো সমস্যা, এটা একটু নিচে নামাই দেন। আপনারা এই কোশ্চেনটা কি পাইছেন স্যার কাছ থেকে? হ্যাঁ, প্রথমত যেমন একজন বিশ্রামরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন, মাধ্যম কলম পেন্সিল, পরিমাণ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অথবা গ্রামের বিদ্যালয়ের পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন, মাধ্যম সেল, তারপরে ফুল লতা পাতা সমন্বয়ে একটি নকশা, পরিমাপ 5 বাই 5। তারপরে আসেন তত্ত্বীয় যে বিষয়গুলো। তত্ত্বীয় বিষয় জল রং কী, স্বচ্ছ জল রঙের চিত্রায়নের পদ্ধতি বর্ণনা করুন। ওয়ালাইকুম আসসালাম। তারপর হলো গ্রিক ভাস্কর্য বাস্তবতার নিরিখে নির্মিত। তারপরে আসে ফ্রেস্কো চিত্রের উপকরণ ও করণ কৌশল সম্পর্কে লিখন। ভারতীয় শিল্পকলার ইতিহাসে গুপ্তযুগের গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় কেন ব্যাখ্যা করা। পাবলো পিকাসোর শিল্পচর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ নিবন্ধন রচনা। লোকশিল্প কি, বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে আলোচনা। তারপরে নিচে আছে টিকা, রিক্সা পেন্টিং, পিরামিড, কিউবিজম, মোনালিসা, পরিপ্রেক্ষিত, টেরাকোটা, ম্যানারিজম, SM সুলতান। এখন এইগুলার মধ্যে আপনারা কোনটার সাথে ন্যূনতম একটু ধারণা আছে? আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা ফার্স্ট ক্লাসটা দুইটা কোশ্চেনের মধ্য থেকেই থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো ওই ব্যাপারগুলো আলোচনা করি। সেকেন্ড ক্লাসে আমরা ড্রয়িংগুলো আলোচনা করি। হ্যাঁ, সেকেন্ড এবং থার্ড ড্রয়িংটা আলোচনা করব। ফার্স্ট ক্লাসে আমরা বিভিন্ন জিনিসগুলো, তবে এই কোশ্চেনগুলো ডিসকাস এবং বোঝানোর জন্য আমার মিনিমাম 2 সপ্তাহ লাগবে, যদি আপনারা পরীক্ষায় পাস করতে হয় বা এটা বুঝতে হয়, ঠিক আছে? তাদের অসুবিধা না, আমি ধরেন এই চ্যাপ্টার দিয়ে তো স্যার এটা একটু নিচে নামাই দেন। স্যার এটা একটু নিচে দিয়ে দেন, দেখা যায় আমাকে, না একটু নিচে নামাই দিতে হবে। আচ্ছা, আপনারা একটু খাতা কলম নেন, কিছু কিছু কথা আপনাদেরকে নোট করতে হবে। প্রথমত হচ্ছে আমরা জল রংটা নিয়ে আলোচনা করি। জল রং কি আপনাদেরকে ধরা হয়েছে? এখন জল রংটা যদি ধরা না হয়, এটা হয়তো ধরে নেবে, কিন্তু জল রংটা সম্পর্কে আমি যা এখন বলবো ওই প্রত্যেকটা কথা একটু নোটে রাখবেন এবং এটা প্র্যাকটিস করবেন এবং বাসায় একটু বিস্তারিত স্টাডি করতে হবে, যেহেতু থিওরির ব্যাপার। আর যে কোনো প্র্যাকটিক্যাল কাজের থিওরিটিক্যাল বিষয়টা প্র্যাকটিক্যালে আপনি যতটা এক্সপার্ট হবেন, থিওরিটিক্যালটা আপনি ততটা সহজ হবে বিষয়টা, কারণ আপনি তো জানেন জিনিসটা কীভাবে করতে হয়। যেমন এখানে বলা হচ্ছে জল রং কি, স্বচ্ছ জল রঙের
চিত্রায়নের পদ্ধতি বর্ণনা করো। এখানে স্বচ্ছ একটা কথা আছে। কালার হলো দুই প্রকার, এক স্বচ্ছ আর অস্বচ্ছ। যেহেতু জল রঙের সাথে স্বচ্ছ শব্দটা লাগানো আছে, জল রং হলো স্বচ্ছ। অর্থাৎ স্বচ্ছ বলতে কি বোঝায়? না, পরিষ্কার এক জিনিস স্বচ্ছ হয়, অর্থাৎ ট্রান্সপারেন্ট। হ্যাঁ, গ্লাস। যেমন এই যে বোতলটা আমি এখান থেকে এপার ওপার দেখতেছি, এটা হলো স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। জল রং হলো স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট কালার। আর থিক বা অস্বচ্ছ কালার হলো যা তেল রং, অ্যাক্রিলিক রং, গোয়াশ, টেম্পারা, এগুলোর সাথে বোধহয় পরিচিত নাই। তারপরও যেমন প্রথমে লেখেন স্বচ্ছ কালার হলো জল রং, স্বচ্ছ কালার। জল রং স্বচ্ছ কালার। তারপরে নিচে 2 নাম্বার দিয়ে লেখেন অস্বচ্ছ কালার কোনগুলি? তেল রং, তারপর অ্যাক্রিলিক, টেম্পারা, গোয়াশ, এগুলো হলো অস্বচ্ছ রং। তেল রং, অ্যাক্রিলিক, গোয়াশ, টেম্পারা, এগুলো হলো অস্বচ্ছ কালার। গোয়াশ, তেল রং, অ্যাক্রিলিক, গোয়াশ, টেম্পারা। তাইলে স্বচ্ছ এবং অস্বচ্ছ কালার কোনগুলা? অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক আপনাদের সিলেবাসটা আছে না? সবার সিলেবাসে অ্যাক্রিলিক শব্দটা আছে, ওইটা দেখা দিবে। ঠিক আছে, এখন আসেন জল রং কি? প্রথমত জল রং বলতে কি বোঝায়? কিছু বোঝেন আনুমানিক? যেই ছবি আঁকা হয় বা যেই মাধ্যম বা যেই মিডিয়া দিয়ে, যেই মিডিয়াটা জল মিশিয়ে প্রলেপন করা হয়, ওইটাই জল রং। তো জল রঙের বিষয় হলো এখানে যেতে হবে আপনাকে হালকা থেকে গাঢ়র দিকে, এবং কালারটা এমনভাবে লাগাইতে হবে। জল রং থাকলে ভালো হইতো। কারো কাছে কি জল রং আছে? কারো ওইখানে থাকলে হবে না, আমার দেখানোর একটা বিষয় আছে, আমি এটা দেখাবো। মানে আপনি প্রথম যেই কালারটা লাগাবেন, ধরেন আপনি ব্রাউন কালারটাই লাগালেন, প্রথমে এটা একদম সর্বলাইট, যেমন আমরা স্কেচে কী করি ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। তারপরে রঙের বেলায় কী করলাম? ব্রাউন, তারপরে দিলাম চকলেট, তারপরে হলো পার্সিয়ান ব্লু, একটা লেয়ারের পর একটা লেয়ার। কিন্তু ইয়েতে মনে করেন প্যাস্টেল কালারে ব্রাউনের উপরে যখন চকলেটটা লাগাই, আর কিন্তু ব্রাউনটার যেই পাশটা লাগাবো ওইটা ব্রাউনের জায়গাটা পাওয়া যায় না, হয়তো ডান দিকে যে জায়গাটা বাকি রাখি ওই জায়গাটা পাওয়া যায়। তবে জল রঙের বিষয় হলো আপনি ব্রাউন যখন লাগাবেন ফার্স্ট ওয়াশে, যখন সেকেন্ড ওয়াশে যাবেন ব্রাউনটা একটু গাঢ় লাগাবেন, বাট এমনভাবে লাগাইতে হবে প্রথম যেই কালারটা লাগাইছেন দ্বিতীয় কালারটা লাগানোর পরও প্রথম কালারটা ফিল করা যেতে হবে। যেহেতু বলা হচ্ছে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, এটা হলো কালো, উপরে আরেকটা কালো রং মারলাম, কিন্তু আমার প্রথম কালো রংটাও ফিল করা যাবে, দ্বিতীয় কালো রংটাও ফিল করা যাবে। এই হলো স্বচ্ছতার যে বিষয়, ওটা হলো লাইট থেকে আস্তে 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 আপনাকে পর্যায়ক্রমে ডার্কে যেতে হবে, এবং এটাকে বলা হয় ওয়াশ পদ্ধতি। ওয়াটার কালারে ওয়াশ শব্দটা ব্যবহার করতে হয়, ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ। হয়তো আপনার কোশ্চেন আসতে পারে যে একটা জল রং কয়টা ধাপে শেষ করতে হয়, বা 3টা ধাপে। সমস্ত ছবি বেসিক্যালি 3টা ধাপে শেষ করা হয়। তবে প্রয়োজনে অনেকে বর্তমান যেহেতু সব কিছুই একটু অ্যানালাইসিস এবং গবেষণা চর্চা বেশি, আপনি 4টা-5টায় শেষ করতে পারেন, তবে মূলত হলো 3টাতেই শেষ করতে হবে। এই গেল হলো আপনার জল রঙের কি যেন জল রঙের চিত্রাঙ্কন পদ্ধতি। প্রথমে
তাইলে আপনার যখন কোশ্চেনটা আসবে প্রথমে লিখবেন যে জল রং একটি অস্বচ্ছ আর স্বচ্ছ কালার। প্রথমে যেই চিত্রটি অঙ্কন করব বা যেই বিষয়টা অঙ্কন করব এটা হালকাভাবে কার্টিস পেপার, ক্যানসন পেপার বা যে কোনো খসখসে কাগজ, সারফেস বা কাগজের মাধ্যমে আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নেব। তারপর এইটার উপরে প্রথমে ফার্স্ট ওয়াশ বা প্রথম ওয়াশ দিয়ে নিব। প্রথম ওয়াশ মানে হলো যেখানে যেই রং ওই রংটা লাগিয়ে যাওয়া। সেকেন্ড ওয়াশে একটু গাঢ়, তারপরে থার্ড ওয়াশে পূর্ণাঙ্গ কাজটি শেষ করা। এই ধাপের মাধ্যমে জল রঙের কাজ করা হয়। ঠিক আছে, জল রঙের যে বিষয়টা, তো এটা যখন জল রং করবেন তখন আরও বিষয়গুলো আমার কথাগুলোর সাথে বাস্তবসম্মত পরিচিত হবেন। এখন হলো যে কিছুটা রূপকথার মতো আপনাদের কাছে, যেহেতু এই বিষয়টা এখনও ব্যবহার করেন। আজকে এটার ধারণা দেওয়া, জাস্ট আপনার ধারণা তৈরি করা এবং স্বচ্ছ অস্বচ্ছ কালার কোনটা, এইটা যখন ডিভাইড করে ফেলছি তাইলে ঠিক আছে। এখন আসেন ভারতীয় পাবলো পিকাসো। এখন যাচ্ছে যে ভারতীয় চিত্রকলা 6 নম্বরের। ভারতীয় চিত্রকলার ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? আপনারা যেটা করবেন বিভিন্ন বই অথবা নেট থেকে কালেকশন করবেন গুপ্ত যুগ, হিস্ট্রি অফ গুপ্ত যুগ, বাংলায় লিখবেন গুপ্ত যুগের সংক্ষিপ্ত ইতিহাস। ওইটা ডাউনলোড করবেন, করে গুপ্ত যুগে কি চাইছে গুরুত্বপূর্ণ জিনিসগুলা, গুপ্ত যুগের বাদশা কে ছিল, ওইখানকার মূল শিল্পকলা কী ছিল, ধর্মীয় বিষয়গুলা কী ছিল, রাজনৈতিক প্রেক্ষাপটগুলা কী ছিল, এবং তখনকার পশ্চিমা বিশ্বের সাথে ভারতবর্ষ এবং গুপ্ত যুগের যেই ব্যতিক্রম জিনিসগুলো, এইটা মিনিমাম আপনি 1, 2, 2.5 বা 3 পৃষ্ঠা আপনি লিখবেন। তবে লিখতে হবে আপনাকে বুঝে শুনি। গুপ্ত যুগটা আপনি এটা ডাউনলোড করবেন। বুঝতে পারছেন তো? গুপ্ত যুগ কোন রাজনৈতিক, সামাজিক, তারপরে হলো শৈল্পিক, অর্থনৈতিক, তখনকার পশ্চিমা বিশ্বর সাথে ভারতবর্ষের রীতিনীতির ভিতরে, এবং আগের ভারতবর্ষ মানে গুপ্ত যুগের আগে ভারতবর্ষের থেকে সে বর্তমানে কোন জিনিসগুলা পরিবর্তন করেছে। যে কোনো একটা জায়গাকে আপনি 2-3টা জায়গাকে কোটেশন দিয়ে হাইলাইটস করে তফাৎটা বের করে নিয়ে আসবেন। তারপরে পাবলো পিকাসো, এটা পরে দিচ্ছি। এখন আসি লোকশিল্প। লোকশিল্প তো বোধ হয় অজয় স্যার করাইছে আপনাদেরকে। লোকশিল্প কি করাইছে? হ্যাঁ, লোকশিল্প সম্পর্কে তো স্যার বলছে বোধ হয়। এখন বলেন যে লোকশিল্পটা কি? লোকশিল্প না, অজয় স্যার তো আমি কি বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে বিস্তারিত লোকশিল্প সম্পর্কে আলোচনা করব। প্রথমে তো আপনাকে বুঝতে হবে লোকশিল্প কি, জানা আছে? ন্যূনতম জানা নেই? তাহলে আমার শিল্পের দরকার কি? আমি শিল্পের কথা বইলা বেড়াই, শিল্প না করি। হ্যাঁ, লোকশিল্পর প্রথমত আইটেমগুলা লিখেন। লোকশিল্প হলো যেমন শখের হাড়ি বা মাটির হাড়ি। না, টেরাকোটা লোকশিল্প না। তারপরে হইল যে পিঠাপুলি তৈরি করে না আমরা, যেমন সামনে হ্যাঁ পিঠা বানায় না শীতকালে, পিঠার উৎসব, এটা হ্যাঁ নবান্ন উৎসব যেটা, এটাও লোকশিল্প। এইটাই পিঠা উৎসব, লোকশিল্প। ওইটা পিঠাকে আপনারা যতভাবে বর্ণনা দিতে পারে। তারপর হলো গ্রাম্য মেলা, এটাও কিন্তু লোকশিল্পের আওতায়। বাউল গান, ওটা হলো লোকসঙ্গীত, কিন্তু এটা শিল্পের আওতায়।
তারপর হলো আলপনা, যেমন আপনারা হিন্দু আছেন কয়জন এখানে? 2 জন আমার দেখা মতো। আপনারা যেমন এই যে এই শ্যামা পূজা বা কী পূজার সময় ওই ঘরের পিঁড়াতে ইয়ে দিয়ে গুড়ি দিয়ে তারপর গ্লাসের মুখ দিয়ে ইয়ে করেন না, ওইটাও কিন্তু লোকশিল্প। তারপরে গরুর গাড়ি, এগুলো লোকশিল্প। একতারা, দোতারা, ঢোল, ঠিক আছে? এগুলা কোথাও কারুশিল্প, কোথাও লোকশিল্প। প্রয়োজন ক্ষেত্রে এটা লোকশিল্প হয়, প্রয়োজন ক্ষেত্রে এটা কারুশিল্প হয়। এখন তারপর নকশি কাঁথা, রুমাল শিল্প, রুমাল বানায়। এখন তো রুমালের প্রচলন নাই, টিস্যু, ঠিক আছে? তারপরে বিভিন্ন ওই পাখা, হাত পাখা বানায় না আপনাদের অঞ্চলে? হাত পাখাতে বিভিন্ন ডায়লগ থাকে। এই 2-একটা ডায়লগ কি বলতে পারেন? আচ্ছা, কাজ থাকলে আপনার সাথে সেরে নেবে স্যার। আচ্ছা আচ্ছা, লাস্ট কি কোন শব্দটা উল্লেখ করছি? রুমাল শিল্প, হাত পাখা, তাল পাতার পাখা, তারপর হলো বাঁশি, এগুলো কারুশিল্প প্লাস লোকশিল্প। তারপরে যে মেলার সময় ডুগডুগি বাজাই না আমরা, তারপরে হলো যে মেলার সময় সকালবেলা গিয়ে একটা কলসি কিনা, মানে রঙিন কলসি কিনে, এটার ভিতরে মিষ্টি, এটা সেটা খই, এগুলো কিনি, এটা লোকশিল্পের আওতায়। তারপর হলো কাঠের গোড়া, কাঠের হাতি। এক অংশে হলো যে আপনার কারুশিল্প, আরেক অংশে লোকশিল্প। এখন লোকশিল্পর মূল ব্যাখ্যাটা হলো গ্রাম বাংলার সাধারণ মানুষ মানে স্বশিক্ষায় নিজের শৈল্পিক চেতনায় যে শিল্পকর্মগুলো তৈরি করে ওইটাই লোকশিল্প। যেমন রঙিন নৌকা, নৌকা বাইচের যেই খেলাটা, এটা কিন্তু লোকশিল্প। নৌকা বাইচ হয় দেখছেন? একটা নৌকার তে দেখবেন যে হাজার রকমের কালার, বিভিন্ন রকমের ইয়ে, এটা হলো লোকশিল্প। তারপরে হলো যে সার্কাস, লোকশিল্প, ঠিক আছে? সার্কাস হলো লোকশিল্প। যাত্রাপালা লোকশিল্প, লোকসঙ্গীত। নাগরদোলাও এটাও লোকশিল্প। এখন বুঝতে পারছেন লোকশিল্পের যেই পরিধিটা। যেমন গ্রামে তো যেমন লাই, টুকরি, এগুলো যে বাঁশের তৈরি, এক হিসেবে এলো কারুশিল্প। যখন কারুশিল্পে আসবে এটা কারুশিল্প বর্ণনা দিতে পারবে, যখন লোকশিল্পে আসবে ওটা লোকশিল্পে তো বর্ণনা দিতে পারবে। আবার হ্যাঁ, বাঁশ বেতের এটা কারুশিল্প, কোথাও কোথাও চলে আসবে এটা লোকশিল্পের। কোনটা? দা কাছে যেটা বানায়, হ্যাঁ, এটা হলো কারুশিল্প। হ্যাঁ, পাটি, মুত্রা গাছের যে এটাতে পাটি শিল্পটাও লোকশিল্পের আওতায়। জানেন না? তাহলে আমি শহরের মুত্রা যায় গাছটা চিনেন তো? কালো, মানে কালো সবুজের মধ্যে এটা, ও ওপরের। হ্যাঁ, যে অঞ্চলে যে আবার এটার ভিতরে একটা সাদা ফুল ধরে, ছোট্ট একটা গোটা ধরে, আবার পাতাটা দিয়ে আমরা বাঁশি বাজাইতাম, ঠিক আছে? তো আমি শহরের ছেলে হয়তো অনেক কিছু জানি, আপনার একটা অঞ্চল ভিত্তিক হয়ে তো অনেক কিছু জানার। মুত্রা গাছ তো আর বর্ডারে হয় না, সারা দেশেই হয়। আমার এত কিছু জানার কথা না। তবে একে হলো চারুকলা আপনাকে সমাজ ব্যবস্থা শিক্ষা দিবে না। আপনি সমাজ ব্যবস্থাটাকে শিক্ষা নিলে চারুকলাকে উন্নত করতে পারবেন, কারণ আপনার জানা থাকতে হবে প্রচুর। অর্থাৎ একজন আর্টিস্ট, ডাক্তার, উকিল, এগুলাকে সারা জীবনে পড়তে হবে। নতুন মেডিসিন আসতেছে, নতুন আইন হচ্ছে,
আপনি ধরেন একটা প্রবন্ধ, নতুন একটা ছেলে একটা গল্প লিখলো, যেই কোনো একটা বিষয় দেখেন, ফানি একটা বিষয় নিয়ে, কিন্তু তার গল্পটা 4-5, সে প্রবন্ধটা লিখছে 4-5 লাইন, কিন্তু 4-5 লাইন যখন আপনি পড়বেন, এইখানে আপনি 4-5 মাইল চলে যাবেন। 4-5 মাইল চলে গিয়ে আপনি একটা উপন্যাস তৈরি করতে পারবেন। যেমন একটা কবি কি যেন, সুকান্তর কবিতা পড়ছেন, তার টোটাল বয়স হইল 21, টোটাল বয়স 21। তার কবিতার অংশ খুব বেশি না, 30-40টা কবিতা। বা সুকান্ত একটা আছে, একটা কাব্য বা তার একটা গ্রন্থই আছে, তার টোটাল কালেকশন 21 বৎসরে। যেমন চিরকুটটা পড়ছেন, তারপর হলো দেশালাই। চিরকুটের ভাষাটা হলো এমন, ছোট্ট মনে নেই আমার, চিরকুটের ভাষাটা এমন, 18 বছর বয়স, চিরকুট, চিৎকার, দেশালাই 18 বয়স, চিরকুট, এগুলো। দেশালাইয়ের একটা লাইন এমন ছিল, আমি এতটাই ছোট বা এতই নগণ্য যে কারোর পকেটে বা ঘরের কোনায় পড়ে থাকি, অতি নগণ্য, কিন্তু আমি একাই মাইলের পর মাইল জ্বালিয়ে দিতে সক্ষম। ছোট্ট একটা বিষয়, দেশালাইকে নিয়ে লিখছে। আসলে আমার পকেটেও এখনও দেশালাই আছে, এবং এইখানে অসংখ্য, মিনিমাম একটা দেশালাইতে 100টা কাঠি থাকে, যদি কোম্পানি কম দিয়ে থাকে মিনিমাম তো 50টা আছে, 50টা না থাকুক 10টা আছে। আপনাদের নোয়াখালী শহরটাকে জ্বালায় দেওয়ার জন্য একটা কাঠি যথেষ্ট। তো এই যে তার যে উপলব্ধির জায়গাগুলো, সে লিখছে দেশালাইটাকে একজন বিদ্রোহী বা একটা মানুষ কিভাবে তার কর্মকাণ্ড জ্বলে উঠবে, ওই বিষয়ের উপর ইঙ্গিত দিচ্ছে। যেমন এখন 18 বয়স যার, যুদ্ধে যাবার সময় তার, বা প্রকৃত সময় তার। আসলে 18 বয়সটা কিন্তু আসলে দুর্দান্ত। আপনারা তো 18 পার হয়ে গেছেন, তবে প্রত্যেকটা মানুষই সারা জীবন কিন্তু 18 বছর লালন করে। এখন আমার বয়স 42 চলে, কিন্তু আমার মনে হয় যে আমি এখনও 18তে আছি, বা যদি 82-তেও যাই। মানুষ বাহ্যিকভাবে বৃদ্ধ হয়, মনের দিক দিয়ে কিন্তু সে 18 থেকে 25-এর মধ্যেই থাকে। হ্যাঁ, কারণ তার কৈশোরের স্বপ্ন, ইচ্ছা, আনন্দ সব কিছুই লালন করে সারা জীবন। মানুষ বাহ্যিকভাবে বৃদ্ধ হয়, কিন্তু মন কখনো বৃদ্ধ হয় না, তার ইচ্ছা বৃদ্ধ হয় না। এইটা হয়তো ধরেন আরও 10 বা 20 বছর আগে আমি চিন্তা করতাম, বৃদ্ধ হইলে বোধহয় আমি বৃদ্ধই হয়ে যাব, চিন্তা ভাবনাই বোধহয় অনেক, কিন্তু দেখতেছি না, আমি এখন 42-তে 18, 20-25-এর মধ্যে আছি। উদ্দীপনা, উত্তেজনা, কাজের স্পৃহা, ওইগুলো 18ই আপনাকে ধরে রাখতে হবে। তারপর আমরা মূল যেই জায়গাটায় ছিলাম, বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে ধারণা। তো আপনি যে লোকশিল্পটা, যেমন পিঠাপুলি, পৌষ উৎসব, পার্বণ, তারপর এলো জারি গাড়ি, যে গানের বিষয়গুলো, এগুলো আমাদের লোকশিল্পটা উল্লেখ করবেন। আর যখন লোকসঙ্গীত আসবে, তখন এগুলো লোকসঙ্গীত উল্লেখ করবে। কিন্তু সঙ্গীতও কিন্তু একটা শিল্প, এটা ডিভাইড করে নামগুলো আলাদা করা হয়েছে। তাইলে আপনারা কি লোকশিল্পটা তো বুঝবেন। নৌকা দেখছেন, এই যে বজ্রা নৌকাগুলা, এখন তো হলো ট্রলার এসে গেছে। আগে দেখবেন যে বাণিজ্য এলাকাগুলোতে, যেমন নারায়ণগঞ্জ পোর্টগুলোতে দেখবেন কাঠের নৌকা আছে। না, ওইটা হলো যে আগে হলো পাল, আগে ছিল পালের নৌকা, এবং টোটালটা হলো কাঠের ছিল। যেমন গ্যালিলিও, তারা যে সারা পৃথিবীটা ঘুরছে, কলম্বাস যে পৃথিবী এইখান থেকে শুরু করে ওইখানে আসছে, তখন তো স্টিল আসলে ওইভাবে আবিষ্কৃত হয় না, নৌকাটা ছিল কাঠের। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো আমাদের বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে এটা চলে বেশি। আসলে কাঁচামাল যেই অঞ্চলে যেটা পাওয়া যায় বেশি, তালের নৌকা, তাল গাছের নৌকা, অর্থাৎ এটা খোদাই করে ভেতরটা দিয়ে, এটা এখনও আছে। হ্যাঁ, যেমন বিশেষ করে হ্যাঁ উত্তরবঙ্গ পাহাড়ি অঞ্চলগুলো, হ্যাঁ ওদের, কারণ তাদের কাছে গাছটা সহজলভ্য, কিন্তু অর্থনৈতিক
এখনও কিছু কিছু অঞ্চলে অর্থনৈতিক বিষয়টা খুবই টাফ। আপনি কাঠ কিনবেন বা 500-700 টাকা দিয়ে একটা নৌকা কিনবেন, আপনার 500-700 টাকা নাও থাকতে পারে, কিন্তু আপনার বাড়ির আশেপাশে বা বনে জঙ্গলে বাপদাদার সম্পত্তি অনেক লাগানো আছে, মানে লিকুইড মানিটা কম। হ্যাঁ, কিন্তু ল্যান্ড প্রপার্টিস প্রচুর। এখানে 20-25টা তাল গাছ আছে, ঠিক আছে, একটা গাছ কাইটা নৌকাটা বানাই ফেলে, তাইলে এটা অন্তত 8-10 বছর চলে যাবে রক্ষণাবেক্ষণে, তালের নৌকাটা বিষয়টা। তো আপনারা কি লোকশিল্প সম্পর্কে এবং বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে কি একটু লিখতে বলতে পারবেন? আমি যতটুকু বলছি বা যতটুকু আপনাদেরকে শেয়ার করলাম, অন্তত 2-3 পৃষ্ঠা লিখতে পারবেন? আগে নোটগুলা করছেন তো? এই বিষয়টার উপর প্রত্যেকটা বিষয় 1-2 লাইন একটু বাড়ান, নেট সার্চ দেন। যদিও মনে করেন যে এখন ওই কি যেন পুঁথিগত বিদ্যাটা উঠে গেছে, এখন হলো যে নেটগত বিদ্যা আর কি, গুগলগত বিদ্যা। তবে এটা খুব প্যারা দেয়। যেমন আমি কিছু বই লাইব্রেরিতে কল করলাম, নাই বই, ওই নেটে দিয়ে দিচ্ছে। তো এইটার ভালো দিক আছে, খারাপ দিক আছে। 100% গ্রহণযোগ্য। প্রবাদ কখনো আপনি আসে নাই, এগুলা দীর্ঘ সাধনা থেকে, উপলব্ধি থেকে, জীবন অববাহিকার ভাষা আইসা তারপর একটা প্রবাদ তৈরি করছে। আর প্রবাদ তো কারা তৈরি করছে? যে বিষয় নিয়ে গবেষণা করছে, সমাজ দর্শন থেকে দেখে সে একটা উক্তি তৈরি করছে। আর প্রবাদ আজীবন প্রবাদই, এগুলো খণ্ডানো যাবে না। এবং এটা সৃষ্টিলগ্ন থেকে, মানব সভ্যতার ইতিহাস থেকেই আমরা মানুষটা এমন। ওই যে কি যেন আরেকটা আছে বাপ সম্প্রসারণ, 1 ফোঁটা শিশির বিন্দু দিলাম, ওই যে কচুরিপানা জলকে বলে, এমন একটা ইয়ে আছে না, মানে কচুরিপানা তো মূলতই থাকে জলে, সে হ্যাঁ ওইটা সে থাকেই দিঘির জলে, তার শ্বাস প্রশ্বাস, সকালবেলার কুয়াশার ভোরে 1 ফোঁটা পানি গড়াইয়া নিচে পড়ছে, এইটাই সে আবার খুব ব্যবহার করে বলতেছে। তা আমরা মানুষরা তো এমন। তাহলে লোকশিল্প সম্পর্কে মোটামুটি বলতে পারবেন, এবং এগুলো একটু সার্চ দিয়ে। এখন হলো ফ্রেস্কো চিত্রের উপকরণ ও করণ কৌশল সম্পর্কে লিখন। আপনারা একটা ইয়ে করেন। ফ্রেস্কোটা হলো একটা দেয়াল চিত্র। এটা আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছি না, এটা আরও কয়েকদিন পরে বুঝাই। কারণ আপনাকে মনে করেন যে হঠাৎ একটা অন্য গ্রহ ছেড়ে দাও, ফ্রেস্কো কী জিনিস এটা বুঝবেন। তারপর একটা আনুমানিক ধারণা দিয়ে রাখি। ধরেন এই দেয়ালটাতে আমি একটা ছবি, আমি যেই দেয়াল চিত্রগুলো করতেছি দেখতেছেন, এইটা হলো একটা ফ্রেস্কোর একটা ধারা দেয়ালের মধ্যে। তো ফ্রেস্কোটাতে অনেক সময় এই কিছু টেরাকোটা টাইপ কিছু খোদাই করে, কিছু পেস্টিং করে, কিছু মোল্ডিং করে ওই চিত্রটা করা হয় মূলত দেয়ালে বা বিশাল একটা সারফেসে, মানে পার্মানেন্ট একটা জায়গায় যেই ধরনের চিত্র অঙ্কন করবেন, বা এটাতে বিভিন্ন মিডিয়া, মাটি, পোড়ামাটি, কাঠ, লোহা, রং, বিভিন্ন বস্তু পেস্ট করে একটা চিত্র যখন ফুটিয়ে তুলবেন, ওইটাই মূলত ফ্রেস্কো। তো ফ্রেস্কো অনেক ক্যাটাগরি হয়। আমি আগে ধরেন এই দেয়ালটাতে কাদা মাটি প্রলেপ দিয়ে নিলাম, আগে এটা ড্রয়িং করে আমি খোদাই করে একটা ছবি বা একটা দৃশ্য বা আমাকেই ফুটিয়ে তুললাম, তুলে এটা শুকাই আবার উপরে রং করলাম। এটা হলো ফ্রেস্কো। দেয়ালের ভিতরে পার্মানেন্ট একটা জায়গায় যেই ছবিটা করা হয়, ওইটা হলো ফ্রেস্কো। এটা বিভিন্ন মাধ্যমে হইতে পারে, রঙে হইতে পারে। হ্যাঁ, বুঝছেন। আপাতত এইটুকুই দেই, তারপর ফ্রেস্কো দিয়ে সার্চ দিবেন, তাইলে আমার কথা এগুলো তো নোট করে নাহলে হারিয়ে যাবে। ফ্রেস্কো একটু দেখেন একজনে ফ্রেস্কো শব্দটা। একটু নেটে সার্চ দিবেন। তবে
সরি, চারুকলার বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয় নির্দিষ্ট জায়গায় না, ফ্রেস্কো মূলত দেয়ালে হয়, একটা পার্মানেন্ট জায়গায় হয়, এইটা রিমুভেবল না বা মুভ করার মতো না। যেমন একটা পেইন্টিং আপনি যেখানে খুশি সেখানে বয়ে বেড়াইতে পারবেন, কিন্তু একটা দেয়াল তো বয়ে বেড়াইতে পারবেন না। এটা দেয়ালে, বাসার দেয়ালে, গেইটে ফ্রেস্কো চিত্রগুলো এমন হয়। আমি যে দেয়াল চিত্রগুলো করতেছি ওইটা হলো ফ্রেস্কোর ধারা মাত্র একটা। 1000 বছর না, এইটা মানে ফ্রেস্কো 1000 বছর থাকে, ওইগুলো মিনিমাম 5-7 বছর। মানে এটা তো কাজ তো হলো যে অস্থায়ী, মানে এই মেটেরিয়ালসের টেকসই ক্ষমতা যতটুকু। আবার এইটা যদি আমি করতে চাই 1000 বছরও থাকবে, আপনার কস্টিংও এরকম 1000 গুণ বাড়বে। তাহলে ফ্রেস্কো সম্পর্কে একটা ধারণা দেওয়া হইল নাকি? কয়টা বাজে একটু দেখবেন? 10:05। আচ্ছা, লোকশিল্পর ভিতরে কিন্তু আরেকটা জিনিস আছে, রিক্সা পেইন্ট। রিক্সা পেইন্টিং, যেহেতু টিকা আছে একটা রিক্সা পেইন্ট। রিক্সা পেইন্ট হলো লোকশিল্পর একটা পার্ট, আর রিক্সা পেইন্টে একটা নিজেই আরেকটা পার্ট। প্রত্যেকটা যতটা নোট আপনাদেরকে দিচ্ছি এক একটা বিশাল পার্ট। এইখান থেকে যদি আপনাকে বলে যে বাংলার গ্রাম্য মেলা নিয়ে একটা টিকা লেখেন, তাহলে লিখতে পারবেন না? যেমন রিক্সা পেইন্ট যদি বলে যে গ্রামের পৌষ পার্বণ নিয়ে একটা টিকা লেখেন, পৌষ পার্বণে কী হয়, পিঠা বানানো, শীতের আমেজ, যেমন সকালবেলা সবাই গ্রামের আগুন জ্বালানো নাড়া দিয়ে তারপর পিঠাপুলি খাওয়া, গল্প করা, রোদ পোহানো, একসাথে মুড়ি গুড় দিয়ে খাওয়া। এটা এই প্রত্যেকটা সম্পর্কে যদি টিকা আসে অবশ্যই দিতে পারবে নাকি? অন্তত টিকা তো 20 বা 10-12 লাইন হইলেই হয়। 5। হ্যাঁ হ্যাঁ, পৃষ্ঠা মূলত বিষয় না, আপনি কতটা গুছাইয়া লিখতে পারছেন সেটা হলো বিষয়। আর হ্যাঁ, এখন হলো যে পরীক্ষা পদ্ধতি বা খাতা দেখা পদ্ধতি এতটাই এমন যে আসলে সে লিখছে কতটুকু। আমি নিজে তো টিচার, অনেক সময় দেখি যে লিখছে কতটুকু। তবে এখানে পড়ারও বিষয় আছে। আপনি মনে করেন যে 5 পৃষ্ঠা শিল্পকলার যে কোনো একটা বিষয়ের উপর লিখছেন, আমি শুধু 8 থেকে 10টা সেন্টেন্স দেব, আপনি কোন মূল সেন্টেন্স কোন সেন্টেন্সগুলো ইউজ করছেন, তাইলে বুঝতে পারবো আপনি ভিতরে কি লিখছেন। যেমন আমি যখন খাতা দেখি, আমি কিন্তু খাতা পড়ি না, স্ক্যান করি। আমি এইখানে দেখা আমার মূল সাবজেক্ট রিলেটেড কতটা শব্দ এখানে আছে, যদি সে ম্যাক্সিমাম শব্দগুলো প্রয়োগ করতে পারে তাইলে সে পুরো জায়গাটাই চড়া বেড়াইছে। বুঝতে পারছেন? যেমন কিছু শব্দ আপনাদেরকে বলছে কিনা জানি না, ইন্ডিয়ান চ্যানেল দূরদর্শনে একটা কলকাতার একজন হিজড়া চেনেন তো, মানে থার্ড ল্যাঙ্গুয়েজ, এটা হয়তো হলো যে আমাদের দেশেরই একটা অংশ। তো আমি ছবি আঁকতেছি, আমার ছবি আঁকার সময় হলো মূলত গান শোনা, খুব হাই ভলিউমেও গান শোনা, নাহলে গান না শুনলে টিভি অন করা, কোনো না কোনো একটা চ্যানেল অন থাক, মানে কিছু একটা কানে আসুক, ছবি আঁকতেছি। তো একটা কথোপকথন হচ্ছে, একজন হিজড়া চেয়ারম্যান, অর্থাৎ ওইখানে তো বলা হয় রাজ্য প্রধান বা এমএলএ না, চেয়ারম্যান, সে আগরতলার একটা চেয়ারম্যান, সে হলো হিজড়ার নাম হলো চুমকি বা এমন কিছু একটা নাম, এবং সে চেয়ারম্যান, তাও 2বার বা 3বার, থার্ড লিঙ্গের একজন চেয়ার। তো তার সাথে কথোপকথন হচ্ছে, আমি শুনতেছি কথা, ছবি আঁকতেছি। হঠাৎ সে একটা শব্দ ইউজ করছে যে যারা আমাকে এই পর্যন্ত আনছেন বা আমাকে এই জায়গার নগর প্রধান বানাইছেন, আমি তাদের কাছে কৃতার্থ। হঠাৎ আমি চোখ ঘুরায় দেখলাম, কারণ এই কৃতার্থ শব্দ সব মানুষ ব্যবহার করেন। বাংলায় উচ্চ শিক্ষিত ছাড়া আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ, কিন্তু কৃতার্থ শব্দটা সব মানুষ ব্যবহার করে। তারপর আমি একটু নড়ে চড়ে বসলাম, ছবি আঁকা বন্ধ করে তার কথা শুনতেছি।
কারণ কৃতার্থ শব্দ স্বাভাবিক সাধারণ মানুষ ব্যবহার করে না। তারপরে শুনলাম যে সে বাংলায় ডাবল মাস্টার্স করা, কয়েকটা বিষয়ের উপরে সে ডাবল মাস্টার্স করা, এবং সে এখন বাংলার উপরে বা নগর সভ্যতার উপরে নিয়ে সে পিএইচডি করতেছে। তাইলে আমার যে সেন্স বা আমি যে জিনিসটা নোট করছি, যদিও আমার ক্ষুদ্র জ্ঞান, কিন্তু আমি একটা কিছু কিছু জিনিস জানি যে সব কথা সব জিনিস সব মানুষের মুখ থেকে বের হবে না। আপনার জানার পর আপনাকে জানতে হলে আমার বেশি কিছু জানার দরকার নেই। আপনার দুই একটা কর্মকাণ্ড, আপনার দুই একটা ডেলিভারি, আপনার দুই একটা অ্যাটিটিউড আমি বুঝতে পারবো আপনার পার্সোনালিটিটা কী। এই জন্যই বললাম যে এটা কোন কথা থেকে আসলাম, যে আসলে লেখলেই হবে না, আপনি মূল বিষয়টা গুছিয়ে লিখলে একজন এক্সামিনার দেখলেই বুঝবে আসলে গুছিয়ে 3-4 লাইন যাই লিখছে, বাট জানে সে। হ্যাঁ, এবং এইটা চারুকলার না, পৃথিবীর সমস্ত বিষয়, যে কোনো বিষয়ে যাবেন এই বিষয়গুলো একটু খেয়াল করুন। আর আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারি জানি না, আমার বোঝানোর ক্ষমতাই এতটুকু, তবে চেষ্টা করব বোঝাইতে। তারপর টিকা, যেমন রিক্সা পেন্টিংটা একটু আলোচনা করে নিই। রিক্সায় চড়ছেন? আপনাদের নোয়াখালীতে কিন্তু আমি রিক্সা দেখি নাই, ওটা হলো অটো রিক্সা। আমি যখন প্যাডেল চালিত হয়তো শহরতলিগুলাতে, যান্ত্রিক নগরীতে এখন শহরতলিতেই আছে। তো রিক্সাটা যেটা আমাদের কুমিল্লাতেও উঠে গেছে, আমাদের কুমিল্লাতে যেটা আছে রিক্সাটাই, বাট এটাতে ইঞ্জিন। আপনাদের এইখানে দেখলাম যে না, আমি যখন ফার্স্ট আপনাদের এই অঞ্চলে নামে আমি রিক্সা খুঁজতেছি, যেমন রুবেল স্যার বলছে যে নাই আপনি রিক্সা নেবেন, আমি তো কোথাও রিক্সা পাই না, সবে দেখি অটো রিক্সা। তা আমি 5 মিনিট দাঁড়ায়া ওই পাশে দাঁড়ায় সিগারেট খাচ্ছি, আর কারণ নতুন জায়গায় যে কোনো খপ্পরে পড়াটাই স্বাভাবিক। আর আমি দেখলাম যে আমি বোধহয় একটু ভিন গ্রহের মানুষ, আমার দিকে মানুষ চুল বড় করে আসছি তাকায় থাকে, স্বাভাবিক পোশাকে আসছি তাকায় থাকে, তাইলে বোধহয় আঞ্চলিক ভেদে আমার চলাফেরা পোশাক আশাকে একটু ভিন্নতা আছে, যেটা হয়তো আমি এই চুল কাটার পরে উপলব্ধি করতেছি। আগে উপলব্ধি, চুল বড় হয়তো দেখার মতো দেখা যাইতেই পারে, এখন চুল কাটা ছোট, এইটাও যে দেখার বিষয়। তবে হয় আমার হাঁটার ভঙ্গি বা চলার এক্সপ্রেশন, পোশাক আশাকে ভিন্নতা আছে, কোথাও না কোথাও একটা খটকা আছে, এটা বুঝতে পারছি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি এবং দেখতেছি না কোথাও তো রিক্সা নেই। আমার শহর হইলে অন্তত 50টা যাইতো এতক্ষণ। যাই হোক, ওইটাই নিলাম, ওইটা তো বললামই আপনাদের। হ্যাঁ, তো রিক্সা পেন্টিংগুলো যেগুলো থাকে, রিক্সা পেন্টিং আপনারা সার্চ দিবেন নেটে, অন্তত ন্যূনতম ধারণা পাবেন। এক হলো চোখে দেখা, হাতে কলমে করা, আরেকটা হলো শোনা। দুই জিনিস। রিক্সার ভিতরে দেখবেন যে ফুল, লতা পাতা, ময়ূর, তারপরে আজ থেকে মানে 90 দশকে জন্ম আছে আপনাদের কারো? আপনাদের এখানে লাস্ট এজ কার কত? বোঝার বিষয়টা না, লাস্ট 91 হলো লাস্ট জন্ম, আপনার 93। যাক, 93 বোধহয় আমি 8 বা 7 পড়ি। তখন রিক্সার পিছনে যা আরেকটা লোকশিল্প আছে, যেমন সিনেমার ব্যানার, এটাও কিন্তু লোকশিল্পের আওতায়। তো তখন তো আসলে সিনেমা দেখা হইলো যে মহাপাপ, বাজারের টাকা মেরে 6 টাকা টিকিটে আমরা, এটা হাই স্কুলে যাওয়ার, ঠিক আছে, সিনেমার টিকিট ছিল হলো সর্বনিম্ন হলো 6 টাকা, 10 টাকা, 12 টাকা, থার্ড ক্লাস হলো 6 টাকা, ফার্স্ট ক্লাস 10 টাকা, ডিসি হলো 12 টাকা। তো এই বাজার করতাম, আপনারা তো বাজার করার সংস্কৃতি দেখেন না। আলু 3 টাকা কেজি, বাজারে হলো 2.5 টাকা কেজি, এখানে 50 পয়সা, ঠিক আছে। 2 দিন বাজার করে 6 টাকা মারতাম, মারা বোঝেন তো, 6 টাকা বাঁচাইতাম। এবং মাও বুঝতো যে এই 2-3 টাকা তো মারবেই, এইটাও মা বাবারা একটু অ্যাভয়েড করেই চলতো। তখন কি করতাম, ওই যে 2-3 দিন বিকালবেলা গিয়ে সিনেমা হলের সামনে গিয়ে সিনেমার পোস্টারগুলো দেখতাম। এটা বলা হয় উইন্ডো সিনেমা দেখা, মানে তারপরে ভিতরে থাকে প্রিন্ট করা বিভিন্ন শর্টের
ইয়েগুলা প্রিন্ট করা, ওইটা থেকে ভিতরে ছবিগুলো দেখে একটা আনুমানিক ধারণা নিতাম যে সিনেমাটা এই। যখন 6 টাকা 8 টাকা হইতো তখন যা সিনেমা দেখতাম, আবার পরের দিন যে ভিতরে কি দেখলাম বাহিরে এগুলো মিলাইতাম, এটা কোনটা, এটা হলো এক ধরনের শখ। এখন তো সিনেমা শিল্পটা আসলেই নেই। সিনেমার তখন ব্যানারগুলো আঁকা হতো হাতে, ওইটাও কিন্তু লোকশিল্পের আওতায়। তারপরে ওই সিনেমার নায়ক নায়িকার ছবিগুলো রিক্সার পিছনে দেওয়া থাকতো, ঠিক আছে, এটা হলো সিনেমা শিল্প। তারপর হলো বোর্ড পেন, সাদা স্টিল বোর্ড পেন, যেটা জোতার পেন না, বোর্ড পেন যেটা স্টিল, এগুলা দিয়ে নকশা করতো। তারপরে হলো যে সামনের দিকে একটু ঝুনঝুনি টাইপ, তারপরে একটু রঙিন ইয়ে আছে না, এটা কি বলে, রেক্সিন দিয়ে ফুল টুল লতা পাতা বানানো, তারপরে প্যাডেলটাতে বিভিন্ন নকশা টকশা করা, এটা হলো লোকশিল্প। এটা এখন বিলুপ্ত লোকশিল্পের আওতায়। এবং রিক্সা পেন, এবং রিক্সা পেনটিকে মূলত কী তোলা থাকতো, বিভিন্ন ডায়লগ, যেমন মায়ের দোয়া, আবার দেখা হবে, ঠিক আছে, নায়ক নায়িকার ছবি, গ্রাম বাংলার ছবি, কৃষক চাষ করতেছে, ময়ূর, তারপরে বিভিন্ন রকমের টোটাল গ্রামের প্রকৃতিটাকে রিক্সায় তুলত। যেমন গরুর গাড়ি, তারপরে হাঁস বক মাছ খাচ্ছে, ওই টাইপের ছবিগুলো দেওয়া হতো। কেন? মানুষ স্বভাবতই শৈল্পিক, জাস্ট তাকে বিনোদন দেওয়া, এখন রিক্সাটাকে একটা নান্দনিক করা, মানুষের দৃষ্টিগোচর হওয়া। তখন তো রিক্সা যানটা নতুন, মানুষ যাতে এই যানটার প্রতি তার অ্যাটেনশনটা বাড়ে, বুঝতে পারছেন? তাহলে আজকে কতটুকু এখন দিলাম, এতটুকু আপনারা নোট করেন। আপাতত এই ক্লাসটা 10-15 মিনিটের জন্য স্থগিত করলাম, তারপরে আমরা একটু প্র্যাকটিক্যালে যাব, আপনাদের কোশ্চেনগুলো, বোর্ডের কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আলোচনা করতেছি। অর্থাৎ আমার স্টুডেন্টরা এখানকার হোক আর সারা বাংলাদেশ যেখানে হোক, আমি একটা কথাই বলি যে আমার স্টুডেন্ট অন্তত ওই যোগ্যতা অর্জন করতে হবে, অন্তত গোল দিতে পারুক আর না পারুক, 90 মিনিট মাঠে দৌড়ে আসতে হবে। আমি অন্তত এই আশাটা আপনাদের কাছে রাখতে পারি, এবং আমার এটা সচরাচর ডায়লগ বলার যায় বল, আমি এমন। ওকে, ধন্যবাদ। কত বাজলো?